আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সলভ করব আমাদের এইচএসসি মহাসপ্তাহ প্রোগ্রামের বায়োলজি কোয়েশ্চেনগুলো। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা এখানে যদি আসি, এখানে দেখো ফার্স্টে সুন্দর একটা কোয়েশ্চেন আসছে যে চিত্রের এই অংশে নিচের কোন পদার্থটি থাকে না। তাহলে এই অংশটা কি ভাইয়া? দেখো এই অংশটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি শ্বসনিক এনজাইম থাকে? ভাইয়া দেখো শ্বসনের একটা পার্ট কিন্তু সাইটোপ্লাজমে হয়, তাইলে হইতেছে শ্বসনিক এনজাইম কিন্তু এখানে থাকে, ঠিক আছে। আবার দেখো আমাদের এখানে রাইবোজোম কি থাকে? রাইবোজোমও কিন্তু এখানে থাকে। নিউক্লিক অ্যাসিড কি থাকে? এখানে কিন্তু হচ্ছে আরএনএ থাকে সাইটোপ্লাজমে, নিউক্লিক অ্যাসিডও কিন্তু থাকে। রঞ্জক পদার্থ নর্মালি উদ্ভিদ কোষ হলে ওর হচ্ছে ক্লোরোপ্লাস্টগুলো কোথায় থাকে? প্লাস্টিডের ভেতরে থাকে। তবে যদি হচ্ছে আদিকোষী হয় বা অন্য অন্য কোনো কোষ হয়, সেক্ষেত্রে কিন্তু ওদের সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থ থাকলেও থাকতে পারে। তো আসলে এটাও ধরো কিছু কিছু ক্ষেত্রে থাকে। তো জিনিসটা হচ্ছে একটু কনফিউজিং কোনটা হবে, আসলে এরকম কারেক্ট অ্যান্সার হয় না। তো এটা হইতেছে যেটা হয় আর কি, অনেকে কারেক্ট অ্যান্সার ধরে রাখে এটা শ্বসনিক এনজাইম, কারণ শ্বসনিক এনজাইমগুলো মেইনলি কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে। আবার এটাও হইতে পারে যেহেতু এখানে উদ্ভিদ কোষ, ধরা হইতেছে কিছু কিছু কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে কিন্তু তোমার ইয়া থাকে না, রঞ্জক পদার্থ থাকে না। তো এই দুইটার কোনো একটা অ্যান্সার হবে আর কি। তো এখান থেকে যদি বলি মোস্ট প্রবাবলি তোমার দুইটাই আর কি 50-50 চান্স। এখন কথা হলো এরকম ঝামেলার কোয়েশ্চেন দিছি কেন? ঝামেলার কোয়েশ্চেন দিছি দেখো তোমার বোর্ড পরীক্ষাগুলো যদি বলি বা তোমাকে যদি হইতেছে বলি অ্যাডমিশন টেস্ট বলি, অ্যাডমিশন টেস্টগুলোতেও তুমি এরকম হচ্ছে কোয়েশ্চেন ফেস করবা। হ্যাঁ, আমরা চাইছি তোমাকে যেন হচ্ছে ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারি, যাতে তুমি এই ব্যাপারগুলোর জন্য হচ্ছে রেডি থাকো। তখন কিন্তু তোমার এক্সাম হলে তোমার কিন্তু হচ্ছে বসে বসে 50-50 চান্স নিতে হবে। এখন তুমি বলো যে ভাই তাহলে কোনটা নিব? আসলে তখন তোমাকে হচ্ছে পার্সেন্টেজ অনুসারে চিন্তা ভাবনা করতে হবে, আমি এইটা নিব নাকি এইটা নিব, এটা দেখাবো নাকি ওইটা দেখাবো। তোমার হচ্ছে ওই টাইমে যে কোয়েশ্চেনটা থাকে। আর যদি দেখো যে দুইটাই সমান সমান, যে কোনোটা হতে পারে, তখন আল্লাহর নাম নিয়ে যে কোনো একটা দিতে হবে, কারণ তুমি তো জানো না স্যার কোনটা কারেক্ট অ্যান্সার ধরে কোয়েশ্চেনটা করছে। কথা বুঝতেছো? তো এই জিনিসগুলো তোমরা যত হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা, যত অ্যাডমিশন টেস্ট দিবা, তত ফেস করবা। তাই তোমাদেরকে এই ব্যাপারটার সাথে পরিচিত করানোর জন্য এই কাজটা হচ্ছে করা। এরপর চলে আসো ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা? ভাইয়া ক্রোমোজোম কিন্তু দুইটা জিনিস নিয়ে তৈরি হয়। একটা হলো কি বলতো ভাইয়া? হিস্টোন প্রোটিন। একটা হলো হিস্টোন প্রোটিন, আরেকটা হলো ডিএনএ। একটা হলো হিস্টোন, আরেকটা কি ভাই বলতো দেখি? ডিএনএ। ওর মধ্যে কি থাকে? আরএনএও থাকে, ঠিক আছে। এখন কাহিনী হলো যে ধরো হইতেছে এখানে তো আরএনএ অপশন নাই, তাহলে আমার কি হবে? আমিষ এবং ডিএনএ। এবং দেখো ব্যাকটেরিয়াতে কিন্তু মাথায় রাখতে হবে, ব্যাকটেরিয়ার যে তোমার নিউক্লিক অ্যাসিড বলো বা ক্রোমোজোম যেটা বলো, ওর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না। তার কিন্তু তাই ওর ডিএনএটা প্যাচে কিন্তু কি হয় না, কোনো ক্রোমোজোম কিন্তু হয় না। ওকে, ওটা কিন্তু বৃত্তাকার ডিএনএ থেকে যায়। এরপর চলে আসো হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে প্রযোজ্য। হেটারোক্রোমাটিন কি? এই ক্রোমাটিনগুলো খুবই পেঁচায় থাকে। নর্মালি কি হয়? ডিএনএ থেকে আরএনএ হয়। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার ডিএনএ যদি প্রচুর 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 পেঁচানো থাকে, ওরা প্যাচ খুলে আরএনএ বানানো লাগবে না? প্যাচ খুলে আরএনএ কিন্তু বানানো যায় না। তো হেটারোক্রোমাটিনগুলো প্রচুর কুণ্ডলিত থাকে। তাহলে দেখো ওটা যেহেতু হচ্ছে কুণ্ডলিত থাকে, তাহলে তোমার এটা মাথায় রাখতে হবে, যখন কুণ্ডলিত নর্মালি কোথায় থাকে? ইন্টারফেস অবস্থায় কুণ্ডলিত থাকবে, কোষ বিভাজনের সময় তো সে প্যাচ খুলতে যায়, তাহলে তখনও গাঢ় রং ধারণ করে এবং অন্যান্য বিভাজন সে হালকা তো করবে, এটা হচ্ছে কথা। এটা কি যৌন নির্ধারণকারী ক্রোমোজোম থাকবে এরকম স্পেসিফিক করে তোমাদের বইয়ে কিছু বলা নাই, যে কোনোটাতেই থাকতে পারে। এটা নিষ্ক্রিয় ডিএনএ বা জিন সমৃদ্ধ, যেটা বলো না বেশি প্যাচায় থাকে, তাই প্যাচ খুলতে ঝামেলা হয়, তাইলে এখান থেকে আরএনএ কম তৈরি হয়। তাইলে আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাই? কারেক্ট অ্যান্সার তোমরা দেখবা যে সবগুলোই কারেক্ট অ্যান্সার হইতেছে আমাদের হইতেছে যখন জি ভাই হচ্ছে টাইপ করতেছিল তোমাদের হচ্ছে মহাশব্দের কোশ্চেন থেকে, ওই কোশ্চেনের ফরম্যাটে দেখা যায় কারেক্ট অ্যান্সারটা আগে থাকে। তো ভাইয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার সবগুলো আগে টাইপ করে দিচ্ছে। তো সমস্যা নেই, আমরা সবগুলো অপশন হচ্ছে মোটামুটি চেক করে যাব। ওকে, তারপরে চলে আসো যে উদ্দীপকের আলোবর্তকে পরবর্তী প্রশ্নের উত্তর দেবো। দেখো তো এখানে কি বলছে? এই অংশটা কি? দেখো এই লম্বা লম্বা জিনিসগুলোতে হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি ভাই? সিস্টার্নি। তাহলে গোল গোল জিনিস আছে দুইটাই, একটা বড় গোল আর কি আছে বলতো ভাই? ছোট গোল। তাইলে গোল গোল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ভেসিকল আর একটা হচ্ছে কি ভাই বলতো দেখি? ভ্যাকিওল। তাহলে তোমার এই জায়গা থেকে হচ্ছে যেটা হচ্ছে জানতে হবে, এই জায়গা থেকে আমাদের বড় যে জিনিসটা মাথায় রাখবো হইতেছে ভেসিকল। ভেসিকল, এই যে দন্তস্ব আছে না, এটা থেকে মনে রাখবা স্মল, বা দন্তস্ব থেকে কি মনে রাখবা? ছোট। ছোট গুলাগুলো হচ্ছে ভেসিকল হয়, আর বড়গুলা কি হয় ভাই? ভ্যাকিওল হয়। এরপর চলে আসো দেহ কোষের ক্ষেত্রে কোনটা ঠিক? এটা একদম ইজি একটা কোয়েশ্চেন। দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে, কারেক্ট। মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে না, দেহকোষ তো মাইটোসিস করে। মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চিত হয় না। জনন কোষে যদি তোমার মিউটেশন হয় শুক্রাণু বা ডিম্বাণুতে, তাইলে ওইটা না তোমার বাচ্চা শরীরে যাইতেছে, তোমার দেহকোষ তো যায় না, তাই না? এটাও কিন্তু কারেক্ট না। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না, তোমার এখানে কি থাকে? নর্মালি ডিপ্লয়েড। বাই ডিফল্ট আমরা ডিপ্লয়েডই বলি, কিন্তু অনেক উদ্ভিদ আছে যাদের কিন্তু হচ্ছে দেহকোষে কি থাকে? হ্যাপ্লয়েডই থাকে। তো কিন্তু আমরা এখানে ধরে নিতেছি আর কি, নর্মালি সবগুলো ডিপ্লয়েডই ধরে নিই। কোনটি গলগি বডির কাজ? দেখো সে তোমার হইতেছে কি করে বলো দেখি? তোমাদের বই এরকম কিছু কথা বলা আছে যে সে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এটিপি তৈরিতে সহায়তা করে। এখানে বলা আছে স্নেহ বিপাক, তোমাদের বই কি বলা আছে বলো দেখি? স্নেহ তৈরিতে অংশ নেয়, সে বিপাকে কিন্তু সহায়তা করে না। নিজস্ব আয়নিক সমতা রক্ষা, এটা কিন্তু গলগি বডি ডিরেক্ট কোনো কাজ না। এই কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া বলো,
কোষ ঝিল্লি বলো এরা কাজ করে, কারণ আয়ন আনা নেওয়ার জন্য কি লাগবে, এটিপি লাগবে, এটিপি কি মাইটোকন্ড্রিয়া, ওখানে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা থাকে, কিন্তু ডিরেক্টলি গলগি বডির এখানে কাজ কোনো থাকে না। সে কি করে, কোষীয় নিঃসরণ। দেখো যত হরমোন তোমার দেহ থেকে ক্ষরণ হয়, এনজাইম ক্ষরণ হয়, সবগুলো মেইনলি কি থাকে, প্রোটিন জাতীয়। গলগি বডি কি করে বলো তো দেখি ভাইয়া, ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, বা ধরো হচ্ছে রাইবোজোম থেকে যে প্রোটিনগুলো তৈরি হয়ে আসে, সবগুলো প্রসেসিংয়ের কে কাজ করে, সবগুলো প্রসেসিংয়ের কাজ করে ভাই গলগি বডি। তাহলে গলগি বডি এই যে নিঃসরণের কাজটার সাথে জড়িত থাকে। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা যাই সামনের দিকে। কোষ বিভাজনের কোন দশায় স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়? তাহলে তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, আমাদের প্রোফেজ আর প্রোমেটাফেজে যে সকল ঘটনা হয় টেলোফেজের উল্টা কাহিনী হয়। তাহলে প্রোফেজ প্রোমেটাফেজে কি হয়, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে থাকে, নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে থাকে, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়, নিউক্লিয়াসের কি হয় বলো তো দেখি, না ক্রোমোজোমের জলবিয়োজন হয়, ক্রোমোজোম হচ্ছে খাটো মোটো হয়ে থাকে, সব উল্টা কাহিনী হয় টেলোফেজে। এখানে কি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, তারপর স্পিন্ডল যন্ত্র আগে তৈরি হয়েছিল এখানে বিলুপ্ত হয়, ঠিক আছে। তারপরে কি হয়, ওইখানে হচ্ছে আগে ক্রোমোজোম প্যাচাইছিল, জলবিয়োজন হয়ে এখানে জলযোজন হয়ে ওর প্যাচ খুলে যায়। ওকে, সব হইতেছে প্রোফেজ প্রোমেটাফেজের উল্টা, এগুলো হচ্ছে টেলোফেজের ঘটনা। চলে আসি মিওসিসের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? এটা আমার খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন, এটা আমার খুবই 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 ফেভারিট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনটা কেন, কারণ হচ্ছে নর্মালি তোমরা ফার্স্ট কথা যে সেন্ট্রোমিয়ার কোথায় বিভাজিত হয়, তোমরা গণহারে সবাই দাগাও অ্যানাফেজ, অ্যানাফেজে কিন্তু হয় না ভাইয়া, তোমাদের বইয়ের মেটাফেজের একদম লাস্ট স্টেপে বলা আছে যে মেটাফেজের মধ্যে কি হয়, আমাদের নিউক্লিয়াসের বিভাজন সেন্ট্রোমিয়ার বিভাজনটা হয়, তোমরা কেউ খেয়াল করো না। এখন যারা খেয়াল করো তারাও জ্ঞান জামে পড়ো কখন, যে মিওসিস তো মেটাফেজ দুইটা, মেটাফেজ 1 মেটাফেজ 2, তাহলে কোনটার মধ্যে হয়, মাথায় রাখতে হবে মেটাফেজ 2তে মিওসিসের সেন্ট্রোমিয়ারটাই বিভাজিত হয়। ওকে, তারপর চলে আসো উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়? তাহলে এখানে কি কি দশা আছে চলো ভাইয়া দেখি। এইখানে আছে এ বি সি ডি। তাহলে এ দেখো ছোট, তাহলে এ হইতেছে কি বলতো, হচ্ছে এম বা মাইটোসিস, বি হইতেছে কি বলতো আমার হচ্ছে G1, সি হইতেছে কি বলতো এস, আর ডি হইতেছে কি G2। ওকে, তাহলে তোমার এখান থেকে জানতে হবে কি যে আমাদের এই যে কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি বলতো ভাইয়া, কারেক্ট অ্যান্সার হলো সি, ঠিক আছে। তারপরে চলো আমরা যাই যে চিত্রের ডি পর্যায়টা মানে কি ভাইয়া, G2 মাইক্রোটিউবুল তৈরি হয়, হ্যাঁ এটা কিন্তু মাইক্রোটিউবুল তৈরি হয়। ওকে, তারপরে দেখো 20 থেকে 30% সময় ব্যয় হয় না, এখানে 20 থেকে 30% সময় কিন্তু ব্যয় হয় না। ওকে, তাহলে এখানে দেখো তো কি এটিপি তৈরি হয়, এখানে এটিপি তৈরি হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের এ। ওকে, তারপর চলে আসো মেটাকাইনেসিস, মাথায় রাখতে হবে যে মতে মেটাফেজ, মতে মেটাকাইনেসিস, মতে মাঝে, ঠিক আছে, আবার মতে কি হয়, মোটা ও খাটো। তাহলে এই সবগুলা হলো তোমার মেটাফেজের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে মেটাফেজে কি হয় ভাইয়া, মেটাকাইনেসিস হয়। কোন ভাইরাসে দ্বিসূত্র কারণে পাওয়া যায়? ভাইয়া দেখো এই কোয়েশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, এটা তোমার নর্মালি এইচএসসি লেভেলে দেওয়ার কথা না, কোয়েশ্চেন কঠিনগুলো দিতে পারে, কিন্তু মাথায় রাখো এগুলা মেডিকেলের কোয়েশ্চেন আসতেও পারে, আসার চান্স কম, তবে কোথায় আসার চান্স বেশি সেটা হচ্ছে ডিউর কোয়েশ্চেনগুলো বা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের বায়োলজি কোয়েশ্চেনগুলো। কারণ নর্মালি কি হয়, ডিএনএ গুলা দ্বিসূত্রক হয়, আর আরএনএ গুলা কি হয় ভাইয়া বলতো একসূত্রক হয়। তাহলে তোমার পরীক্ষাতে দেখবে তোমার বায়োলজি বই সুন্দর করে কিন্তু 4 নাম্বার চ্যাপ্টারে বলা আছে যে দ্বিসূত্রক ডিএনএ না বলে একসূত্রক ডিএনএর এক্সাম্পল দেওয়া আছে, আবার দ্বিসূত্রক আরএনএর এক্সাম্পল দেওয়া আছে। তাই তোমাকে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে রিও ভাইরাস। ওকে, তারপর চলে আসো T2 ফাজ ইকোলাইয়ের কোথায় স্পর্শকতন্ত্র এবং স্পাইকের সাহায্যে পৃষ্ঠ সংলগ্ন হয়, মানে ইকোলাইয়ের কোন জায়গায় সেটা হচ্ছে যুক্ত হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে হইতেছে বলছে কি যে আমাদের ইকোলাইয়ের কোথায় স্পর্শকতন্ত্র পৃষ্ঠ সংলগ্ন হয়। এখন তুমি জানো যে বাইরের যে প্রাচীরটা আছে ওইখানে হচ্ছে যুক্ত হবে, তাহলে তোমার দেখো বাইরের প্রাচীর হইতেছে কি থাকে, কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। তাইলে এখানে হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে কিন্তু কি হচ্ছে যুক্ত হবে। আর কি হতে পারতো, ক্যাপসুল, দেখো এখানে কিন্তু ক্যাপসুল কোনো অপশনই কিন্তু নাই, ঠিক আছে। তাহলে বাকি অপশনগুলো কিন্তু হবে না, কারণ কোষ প্রাচীরের বাইরে ব্যাকটেরিয়ার কি থাকে, ক্যাপসুল থাকে, তো ক্যাপসুল তো হচ্ছে নাই, আর ওরা যুক্ত হয়ে গিয়ে জিনিসটা কোথায়, কোষ প্রাচীরেই। তোমরা ক্যাপসুল নিয়ে কনফিউজ হতে পারো, দেখো এটা অপশনেই নেই। দেখো হচ্ছে নিজের কোনটি সঠিক, চলো দেখি। উওকিনের ডিপ্লয়েড, ঠিক আছে এটাই সঠিক। আদিকোষী কি ডিম্বাণু, না ডিম্বাণু হচ্ছে আদিকোষী না। লিফ রোল হচ্ছে ব্যাকটেরিয়া, না লিফ কার্ল খুব সম্ভবত ব্যাকটেরিয়া দিয়ে হবে। অ্যাপ্লানোস্পোর সচল কোষ, না এটা হচ্ছে জুওস্পোর হচ্ছে সচল কোষ। তাইলে উওকিনের ডিপ্লয়েড মাথায় রাখবা হইতেছে আরেকটা জিনিস ডিপ্লয়েড ম্যালেরিয়ার ক্ষেত্রে, সেটা হইতেছে উওসিস্টটা হচ্ছে ডিপ্লয়েড,
এছাড়া ম্যালেরিয়ার জীবনচক্রে বাকি যা কিছু আছে সব কিছু কি বলতো ভাইয়া, সব হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, আচ্ছা এরপর চলে আসো ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোনটি সঠিক? ব্যাকটেরিয়া এনজাইম সমৃদ্ধ। হ্যাঁ ভাইয়া, ব্যাকটেরিয়ার শরীরে কি থাকে? এনজাইম থাকে। ভাইরাসে কিন্তু এনজাইম থাকে না। ওকে, প্রতিলিপির মাধ্যমে বংশ করে না, ওরা প্রতিলিপির মাধ্যমে বংশ করে না, মেনলি দ্বিবিভাজন ওদের প্রধান বংশ পদ্ধতি। অকোষী না, এটা তো কোনোভাবেই না। জীবন্ত আশ্রয় আবশ্যক না, ব্যাকটেরিয়া নিজেই জীবন্ত, সে একাই থাকতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার হলো কি ভাই বলো তো দেখি? এ। আচ্ছা এরপরে চলে আসো কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? এটা হচ্ছে কি ভাই বলো তো দেখি? নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, তাইলে তোমার এখান থেকে হচ্ছে মাথায় রাখতে হবে, দেখো ডিনাইট্রিফাইং এখানে নামের মধ্যে আছে ডিনাইট্রিফিকেন্স। ওকে, আর এখানে এক্সট্রা আছে সিউডোমোনাস। তাইলে হচ্ছে দেখো হচ্ছে নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোককাস, এগুলো কিন্তু ভাইয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া না, এটা তোমার খেয়াল রাখতে হবে। তারপর চলে আসো সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার মতো নয়? এটা হচ্ছে তোমরা তো জানো হচ্ছে কি, ওই যে হচ্ছে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল যেটা আছে, তাইলে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। আর মাইক্রোস্পোরোফিল দেখতে কিসের মতো? সে কি তৈরি করে? পুং স্ট্রোবিলাস তৈরি করে, পুং স্ট্রোবিলাস তৈরি করে। ওকে, আচ্ছা এরপর চলো আমরা যদি যাই, সাইকাসের কোন প্রজাতির পাতা চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়? তাহলে দেখো এটা মনে রাখার একদম ইজি একটা ওয়ে। সেটা কি ভাইয়া? সেটা হলো এই যে দেখো চর্ম, আর এখানে দেখা যাচ্ছে সার্কিনালিস। ঠিক আছে, চর্ম সার্কি এই দুইটা হচ্ছে কি আছে বলো তো দেখি? মিল আছে। চর্ম সার্কি এই দুইটা হচ্ছে মিল আছে। এরপর চলো আমরা চলে যাই, উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের নাম কি? তাহলে তুমি দেখো ভাইয়া এখানে কোয়েশ্চেনটা এক্স কোনটা? এই যে দেখো কোষঝিল্লিটা ভেতর দিকে এরকম ভাঁজ হয়ে আছে, তাহলে ভাঁজ হয়ে জায়গাটার নাম কি? মেসোজোম। ওর কাজ কি? কোষ বিভাজন করা। তাহলে দেখো এটা এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে মেসোজোম, এর কাজ হলো কোষ বিভাজন করা। ওকে, আচ্ছা তারপর চলে আসো, সাইকাসের শুক্রাণু কিরূপ? বহু ফ্লাজেলা যুক্ত। তারপর তুমি আর কি কি হচ্ছে বলে দিবা এখান থেকে? বহু ফ্লাজেলার পাশাপাশি বলে দিবা যে এটা হচ্ছে দেখতে কি লাটিমের মতো, আর উদ্ভিদ কুলে সর্ববৃহৎ। মাথায় রাখবা বহু ফ্লাজেলা বিশিষ্ট দুইটা এক্সাম্পল তোমাদের বই আছে। একটা কি ভাই বলো তো দেখি? একটা হচ্ছে সাইকাস, আর একটা হলো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা, ফুল সিলেবাস পড়তে হবে তাদের জন্য রাখতে হবে টেরিস। সাইকাস আর টেরিস এই দুটো হচ্ছে কি ভাই বলো তো দেখি? বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, এ এ এ বি 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 কি একটা যেন দেয়া আছে, এটা আমার জিনোটাইপ বের করতে হবে। তাহলে চলো আমরা এখান থেকে এসে দেখি এটা হইতেছে কত রকমের গ্যামেট তৈরি হয়। তাহলে এ এ বি বি, তাহলে এই বড় হাতের এর সাথে একটা বড় হাতের বি হবে, বড় হাতের এর সাথে একটা ছোট হাতের বি হবে, ছোট হাতের এর সাথে একটা বড় হাতের বি হবে, ছোট হাতের এর সাথে একটা ছোট হাতের বি হবে। তাহলে কয় টাইপের গ্যামেট হয় ভাইয়া? গ্যামেট হয় 4 টাইপের। ওকে, তারপরে চলে আসো, মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকার নাম কি? তোমার মাথায় রাখতে হবে প্রথম কশেরুকার নাম হলো অ্যাটলাস। ঠিক আছে, দ্বিতীয় কশেরুকার নাম হলো এক্সিস। আর তোমার মাথায় রাখতে হবে যে ওদের যে হচ্ছে সপ্তম যে কশেরুকা আছে এটার নাম হলো ভার্টিব্রাল প্রোমিনেন্স। ওকে, এই ভার্টিব্রাল প্রোমিনেন্স একটা স্পেশালিটি আছে, সেটা কি জানো? সেটা হইতেছে এর স্পাইনাস প্রসেস সবচেয়ে বড়। আর এখান থেকে তোমার অ্যাক্সিসের থেকে মাথায় রাখতে হবে পরীক্ষাতে যেটা আসতে পারে, ওদের মধ্যে ওডোনটয়েড প্রসেস বলে একটা প্রসেস থাকে। এটা ধরো এমসিকিউ দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। যে ওটা একটু কঠিন যদি করতে চাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এর মধ্যে কঠিন যে ওডোনটয়েড প্রসেস কি, এটা কোথায় থাকে। ওকে, এরপর চলে আসো, পয়েসি গোত্রের গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা হচ্ছে 1 প্রকোষ্ঠ। আর মালবেসিকটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা কিন্তু হচ্ছে তোমার বহু প্রকোষ্ঠ, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট ভাইয়া। ওকে, আচ্ছা এরপর চলো আমরা যদি হচ্ছে সামনের দিকে আগাই, যে প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট বলা হয় কোনটাকে? কোনটা থেকে প্রোটিন তৈরি হয়? আরএনএ থেকে। এমআরএনএ যখন রাইবোজোমের কাছে যায় তখন সে হচ্ছে প্রোটিন তৈরি করে। তাই একে হইতেছে হচ্ছে এই আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট। আর প্রোটিনকে কি বলা হয় ভাইয়া বলো তো দেখি? এটাকে বলা হয় জীবনের ভাষা বলা হয়, জীবনের ভাষা এটাকে বলা হয়, কারণ প্রোটিনের মাধ্যমেই তোমার দেহের সমস্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে থাকে। ওকে, তারপর চলে আসো, তরুণ মূলে কোন রকম ভাজক টিস্যু দেখা যায়? ভাইয়া বলো, তরুণ মূল কি মোটা হয়? না, মোটা না, কি হয়? চিকন হয়। তাহলে চিকন জায়গাতে তুমি কি পাবা? রিব ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু বড় জায়গায়, মোটা জায়গায়, যেমন কি কান্ডির দেখবা প্রস্থচ্ছেদের মধ্যে কর্টেক্স আছে অনেক মোটা, ঠিক আছে, মধ্যে আছে অনেক মোটা। তাহলে এই সকল জায়গায় তুমি কি পাবা বলো তো ভাইয়া? এই সকল জায়গায় তুমি রিব ভাজক টিস্যু পাবা। ওকে, সরি, ওই সকল জায়গায় কর্টেক্স মধ্যে মাছ ভাজক টিস্যু পাবা। ওকে, প্লেট ভাজক টিস্যু কোথায়? প্লেটের মতো যে জায়গায় চ্যাপ্টা কোথায়? পাতার মধ্যে। তাহলে রিব পাবা তুমি তরুণ মূলে।
এরপর চলে আসো ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা, আনডিউলেটিং ফিভার। এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে, তোমাদের বই দেখবে অনেকগুলো আছে, এগুলো মুখস্থ করতে হবে। তারপর চলে আসো একবীজপত্রী মূলে কোনটি অবস্থিত। তাহলে মাথায় রাখতে হবে ভাইয়া মূলের মধ্যে কি থাকে না, হাইপোডার্মিস থাকে না। তুমি চিন্তা করে দেখো, ধরো এর একটা মূলের ক্রস সেকশন, মূলের কাজ কি ভাইয়া? মূলের কাজ হচ্ছে বাইরে থেকে ভেতরে পানি ঢুকবে। এখন যদি কাহিনীটা হয় এরকম যে তোমার ভেতরে এই যে যেদিক দিয়ে আছে পানি ঢোকার কথা, এর ভেতরে কি আছে, এইখানে হয়ে যাচ্ছে আরও একটা মোটা লেয়ার আছে। হাইপোডার্মিসের কোষগুলো কিন্তু তোমরা ছবির মধ্যে দেখবা স্ক্লেরেনকাইমার মোটা কোষ, এবং মোটা যদি একটা কোষের লেয়ার থাকে, পানি কি আর ভাই ঢুকতে পারবে মূল দিয়ে? পানি কিন্তু আর মূল দিয়ে ঢুকতে পারবে না। তাহলে তুমি মূলের মধ্যে কিন্তু হাইপোডার্মিস রাখতে পারবা না। ওকে, আচ্ছা। এরপর চলে আসো লুন্ডেগরের মতবাদের অপর নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ, খুবই বিখ্যাত একটা এমসিকিউ, এটা তোমাদের জানতে হবে। আবার লুন্ডেগর মতবাদ কিন্তু একবার বোর্ডে সৃজনশীলও আসছিল, তোর একটু দেখে রাখো। ওকে, তারপর চলো আমরা সামনের দিকে যাই। পেক্টোরাল গার্ডেলের অংশ 9 হইতেছে কোনটি? ঠিক আছে, পেক্টোরাল গার্ডেলের অংশ 9 হইতেছে কোনটা? তাহলে এই দিকে হচ্ছে চলে আসো। আচ্ছা সরি, পেক্টোরাল গার্ডেলের অংশ কোনটি? তাইলে তুমি দেখো পেক্টোরাল গার্ডেল কোথায়, এই জায়গাটার মধ্যে আছে। তাহলে তোমার এই জায়গা থেকে মাথায় রাখতে হবে যে কোস্টাল আর্চ কোথায় থাকে। কোস্টাল আর্চ থাকে হচ্ছে বুকের, এই যে বুকের খাঁচার নিচে যে হচ্ছে হাড্ডির যে মার্জিনটি, এটা নাম হচ্ছে কোস্টাল আর্চ। হাইওয়েট কোথায় থাকে? গলায়। কককিক্স কোথায় থাকে? কককিক্স হচ্ছে মেরুদণ্ডের একটা পার্ট। ঠিক আছে, তাইলে আমার বাকি থাকলো কি? ইনফ্রাস্পাইনাস। আমি জানি তোমরা হইতেছে ইনফ্রাস্পাইনাস হইতেছে হচ্ছে চিনবে না, তাইলে হইতেছে এখান থেকে জাস্ট এরকম অপশন বাদ দিয়ে দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আগাইতে পারি। তারপর চলে আসো পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি? পত্ররন্ধ্রের বন্ধ খোলা এবং কারণ হইল রক্ষী কোষ। দেখো মূলযোজাপ, খাদ্য পরিবহন, ইনভেশন, এগুলো পরে। আগে দেখো যদি নাও বুঝো, টায়ার পেশা যদি মনে নাও থাকে, পত্ররন্ধ্র খোলে বন্ধে কে করে? রক্ষী কোষ করে। তাহলে দেখো এখানে কিন্তু এটা সুন্দর করে এটা অ্যান্সার দেয়া আছে। ওকে, তারপর চলে আসো কোন উদ্ভিদে 2 রকমের ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? তাহলে দেখো 2 ধরনের ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে তোমার ইয়াতে C4 উদ্ভিদে। C4 উদ্ভিদ হইতেছে আমরা কি জানি বলতো ভাইয়া, যে হচ্ছে বান্ডেল শীতকোষে এক রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, আবার মেসোফিল টিস্যুতে আরেক রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ওকে, তাইলে আমাদের এই যে C4 উদ্ভিদ এখানে কোনটা আছে? ইক্ষু। তাইলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইক্ষু। ওকে, আচ্ছা। তারপরে চলো আমরা চলে যাই কোনটি অবাধ শ্বসন, কোনটিতে অবাধ শ্বসন ঘটে। এইখানে দেখো কে আছে? আদিকোষী, ইউলোথ্রিক হচ্ছে আদিকোষী, বাকি সবাই কিন্তু কি বলতো? প্রকৃত কোষী। তাহলে প্রকৃত কোষী তো মাইটোকন্ড্রিয়া থাকে, ওর কিন্তু অবাধ শ্বসনই ঘটবে। ওটাতে কি হয় ভাইয়া বলো? তোমার আদিকোষে যেহেতু অবাধ শ্বসন হবে। এরপর চলে আসো নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে পড়ে? তাহলে এটা দেখবো তোমাদের বই একটা কথাই বলা আছে, ফসফরাস। ঠিক আছে, তোমাদের বই এরকম একটা লাইনই আছে যে ফসফরাসের অভাবে পাতা ফুল ঝরে পড়ে। অন্য কোন খনিজ লবণের অভাবে কি ঝরে পড়ে না পড়ে তোমাদের বইগুলো ডিরেক্টলি বলা নেই, শুধু এই একটা কথাই বলা আছে, এই একটা কথাই আসে, এটা মাথায় রাখবে পোলাপান। আজকে যে সকল এমসিকিউ বলতেছি, কপাল ভালো হলে দেখবা কোনো না কোনো জায়গা থেকে এমসিকিউ কমন পাইতেছো। ওকে, আচ্ছা চলো। যেটি শ্বসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সমস্ত বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়, এটা তো বাদ। কারণ ক্লোরোপ্লাস্টের ভেতরে কি হয়? সালোক সংশ্লেষণ হয়, দিন রাত একই প্রক্রিয়া চলতে থাকে, দিন রাত। হ্যাঁ, এটার কথা ঠিক। শক্তি নির্গত, এটাও ঠিক। পানি পরিত্যক্ত হয়, শ্বসনে কিন্তু পানি উৎপন্ন হয়, তাহলে এটাও কিন্তু ঠিক। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা দেখে নিলাম। তারপর চলো নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায়? তাহলে দেখো মেরিস্টেম কিন্তু একটা গাছের দেহের পার্ট, ও কিন্তু ডিপ্লয়েড। ক্যালাস, এটাও কিন্তু গাছের ওই যে তুমি পার্ট নিয়ে ওই যে টিস্যু কালচার করে ছোট একটা ক্যালাস বানাইলে, ওটা নর্মালি ডিপ্লয়েড হয়। কক্ষমুকুল, ওইটাও নর্মালি কি হয়? তোমার মুকুলগুলো ডিপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড কোনটা? পরাগধানী। পরাগধানী কিন্তু ভাই হ্যাপ্লয়েড, পরাগ রেণুগুলো কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এটা যদি তুমি কালচার করো, তাহলে তুমি কি পাবা? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতে পারবা। রেস্ট্রিকশন এনজাইম 9 কোনটি? এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য? ডিওর জন্য, প্লাস হয়ে গেছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে দেখবা কয়েকটা রেজিস্ট্রেশন এনজাইমের নাম আছে, টাটা মুখস্থ করে ফেলবে। এখান থেকে দেখো ইকো আরআই, হিন্দ 3, HPA2, এগুলো হচ্ছে কি তোমার রেস্ট্রিকশন এনজাইম। এই যে ইকোপো, এটা হচ্ছে না, তো এখান থেকে হচ্ছে এই জিনিসটা দেখে নিবা। তারপর চলে আসো রক্তরসের প্রতিরক্ষামূলক উপাদান, এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। এটা হলো অ্যাগ্লুটিনিন। দেখো ফাইব্রিনোজেন হইতেছে কি করে? ফাইব্রিনোজেন কিন্তু হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করে। ঠিক আছে, লেসিথিন তোমাদের বইয়ে ওরকম তেমন কিছু বলা নাই এটা নিয়ে, তো এটার মধ্যে হচ্ছে আমরা যাইতেছি না। এরপরে কি আছে দেখো, আমাদের এখানে ক্রিয়েটিনের কথা বলা আছে, এটা বর্জ্য। ওকে, তো এখান থেকে অ্যাগ্লুটিনিন হলো কারেক্ট অ্যান্সার। সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপন্ন করা হয়? এটা ধরো পিওর এমসিকিউ, মুখস্থ টাইপ জিনিস, গাজর। তারপর চলে আসো ত্রিপদী নামের প্রবর্তককে। এটাও ধরো হচ্ছে তোমাদের জিওলজি চ্যাপ্টার 1-এর মধ্যে আছে, সেটা হলো স্লিগেল। ঠিক আছে, তো এটা তোমার জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই নামটা। তারপর সেই কয়েকটা হচ্ছে ধরো তোমার ত্রিপদীর নাম দেয়া আছে তোমাদের, এগুলো হচ্ছে একটু কাইন্ডলি দেখে রাখবা। নিচের কোনটি দ্বিতীয় প্রতিসম? দেখো হচ্ছে কি আছে এখানে,
সিলোপ্ল্যানার, ঠিক আছে। তো এটা কিন্তু পোলাপান দেখবা তোমাদের বই যে দ্বিঅরীয় প্রতিসাম্যতা বলো, এই প্রতিসাম্যতার পার্টগুলোতে অনেক 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 বৈজ্ঞানিক নাম আছে। প্রতিসাম্যতাটা তোমাদের এইচএসসির জন্য দুইভাবে আসতে পারে, এক হচ্ছে সংজ্ঞাতে, কতে বা খতে এই কথাগুলো হচ্ছে আসতে পারে, অথবা যেটা হইতে পারে সেটা হইলো যে তোমার যেটা হইতে পারে সেটা হইতেছে এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে কোথায় আসবে? এমসিকিউতে জিনিসগুলো মেনলি আসবে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, এইচএসসিতেও আসতে পারে। কিন্তু মাথায় রাখবা এই যে প্রতিসাম্যতার এই এক্সাম্পলগুলো ডিউর খুবই ফেভারিট কোয়েশ্চেন বা বিভিন্ন ভার্সিটির খুবই ফেভারিট কোয়েশ্চেন, মাঝে মধ্যে মেডিকেলও এখান থেকে আসছে, মানে বুঝতেই পারতেছো এমসিকিউগুলো ঠাড়া মুখস্থ রাখতে হবে। পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হচ্ছে পেরিহিমাল তন্ত্র। তুমি এটার মধ্যে হিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র, ঠিক আছে, তারপর হচ্ছে নালীতন্ত্র, এই তন্ত্রগুলো দেখতে পাবো ওদের মধ্যে। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেঁচোর ত্বক দিয়ে কিন্তু ও শ্বাস প্রশ্বাস হইতেছে নিতে পারে। ওকে, এরপরে যদি আমরা যাই, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে দেখো, স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা নলাকার সূত্র বিশেষ। হ্যাঁ, স্নায়ুরজ্জু কিন্তু ওদের পৃষ্ঠদেশে হচ্ছে থাকে, ঠিক আছে। আর হচ্ছে আমরা যদি বলি ভার্টিব্রা যেটা, সেটা হচ্ছে কোথায় থেকে? এটা থাকে কিন্তু হচ্ছে অঙ্কীয় দিকে, মানে ওটার নিচে একদম, ওটাও পৃষ্ঠদেশে থাকে কিন্তু স্নায়ুরজ্জুর নিচের দিকে থাকে, নলাকার সূত্র বিশেষ, এবং এটা হচ্ছে ফাঁপা, ঠিক আছে। স্নায়ুরজ্জু অঙ্কীয় দেশে অবস্থিত না, নিরেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র না, স্নায়ুরজ্জু ফাঁপা নয় না, এটা ফাঁপা। দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, হ্যাঁ এটা আসলে ট্রু। এটা হচ্ছে ধরো তোমার এটা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, কিন্তু ধরো হচ্ছে উপরে সুন্দর করে বলা যে হচ্ছে স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা এরকম একটা গঠন, তাহলে আমাদের ওটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, তারপর চলো আমরা যদি হচ্ছে যাই, ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয় কোনটা? কোন কোন শিরার? মাথায় রাখবা, যত জুগুলার শিরা আছে আর যত কার্ডিনাল শিরা আছে সবগুলা কোথায় উন্মুক্ত হয়? সবগুলো হইতেছে ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়, যত জুগুলার শিরা যত কার্ডিনাল শিরা। তো এখান থেকে তোমার দেখে রাখতে হবে। হাইড্রার নামকরণ করে কে? দুনিয়ার যত নামকরণ আছে কে করছে? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। যদি না পারো এটা ধরেছে বলে দিবা যে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছে। আচ্ছা, কার্ডো কোন চক্রের কোন উপাঙ্গের অংশ? এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিলা, ঘাসফড়িংয়ের ম্যাক্সিলা, ওখানে কি থাকে? কার্ডো, স্টাইক্স, লেসিনিয়া, গ্যালিয়া, তারপরে কি থাকে? পালপিফার থাকে, আর কি থাকে? ম্যাক্সিলারি পাল্প। তাহলে এই অংশগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো, ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? খুব ইম্পর্টেন্ট, 7টা। রুই মাছের প্রকোষ্ঠ কয়টা? এটা তোমাদেরকে মাঝে মধ্যে দেখা যায়, যারা কিছুদিন পরে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবে জিজ্ঞাসা করলে তোমরা এভাবে তাকায় থাকো, রুই মাছে কয়টা? 2টা প্রকোষ্ঠ। তোমরা মনে করো হৃৎপিণ্ড 4টা, আরে ভাবা মাথায় রাখবে এভাবে, মাছ যত আছে কন্ট্রিকটিস, অ্যাক্টিনোমিটারে কি, সার্কোপ্টেরা কি, প্রকোষ্ঠ 2টা করে। এরপরে কি আছে? অ্যামফিবিও, প্রকোষ্ঠ 3টা করে। এরপরে কি আছে? রেপ্টাইলিয়া, প্রকোষ্ঠ অসম্পূর্ণ 4, ব্যতিক্রম কমি সম্পূর্ণ 4, অ্যাভিস ম্যামিলিয়া, প্রকোষ্ঠ 4। এই সিরিয়ালটা কিন্তু মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু ধরা। আচ্ছা, সুপার রাইসের নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান যুক্ত করা হয়েছে? সুপার রাইসে 2টা জিনিস, একটা হচ্ছে কি বলতো, বিটা ক্যারোটিনের জিন যুক্ত করছে যাতে ভিটামিন এ পাওয়া যায়, আর একটা আয়রনের হচ্ছে জিন যুক্ত করা হয়েছে। তাহলে দেখো কি বলা আছে? ক্যারোটিন আর আয়রন। তাহলে কারেক্ট অ্যান্সার কি? 1 আর 2। ওকে, তারপরে চলে আসো, ঘাসফড়িংয়ের রক্ত সংবহনের সঠিক পথ কোনটি? রক্ত সংবহনের সঠিক পথ কোনটা? যে মস্তকের যে সাইনাস আছে, মস্তকের সাইনাস থেকে এটা হচ্ছে কোথায় যায়? যায় হইতেছে পেরিনিউরাল সাইনাসের মধ্যে যায়। পেরিনিউরাল সাইনাস থেকে এটা কোথায় যায়? পেরিভিসেরাল সাইনাসের মধ্যে যায়। এরপর যায় পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে যায়। আমরা চাইলে এটা ছবি দেখে আঁকতে পারি। আচ্ছা, তাইলে দেখো আমাদের এখানে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কাহিনীটা কীরকম? এটা ধরো হচ্ছে একটা ঘাসফড়িং। এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়? ওর ওইখানে 2টা পর্দা থাকে, একটা অঙ্কীয় পর্দা, একটা পৃষ্ঠীয় পর্দা। এটা ধরো পৃষ্ঠীয়, এটা ধরো হচ্ছে অঙ্কীয়। তাহলে ওপরে কি থাকে বলো দেখি? পেরিকার্ডিয়াল সাইনাস। নিচে কি থাকে? পেরিভিসেরাল, মাঝখানে নিচে ভিসেরাল সাইনাস, নিচে পেরিনিউরাল সাইনাস। আর এই জায়গাতে একটা সাইনাস থাকে যেটার নাম হচ্ছে কি মস্তিষ্কের সাইনাস। তাহলে কি হয়? কার্ডিয়াল থেকে যে দিক থেকে রক্তটা বের হয়ে, রক্তটা বের হয়ে ফার্স্টে মস্তকের সাইনাসে যায়, তারপর এখান থেকে পেরিনিউরাল, পরে পেরিভিসেরাল, ভিসেরাল থেকে কোথায় যায়? পেরিকার্ডিয়াল। তাহলে দেখো এখানে এই ফ্লোটাই দেওয়া আছে। ওকে, তারপর চলে আসো রক্তকণিকার নাম কি? ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। তাহলে এটা তোমার এখান থেকে জানতে হবে। ওদের কিন্তু হচ্ছে কোনো লিউকোসাইট নেই, এরিথ্রোসাইট নেই, ঠিক আছে, অনুচক্রিকা, এগুলো কিছুই নেই। ওদের একটাই অঙ্গ, একটাই রক্তকণিকা, সেটা হচ্ছে হিমোসাইট। দুগ্ধ প্রোটিন প্লাস পানি, রেনিন সংযোজন প্যারাকেসিন, প্যারাকেসিন, তারপরে এই প্যারাকেসিনকে এ কিসে পরিণত করে? পেপটনে পরিণত করে। তাহলে এটা হচ্ছে কে করে বলো তো দেখি? প্যারাকেসিনকে কে পেপটনে পরিণত করে? পেপসিন করে। এবং পেপসিন কোথায় ক্ষরণ হয়? জাইমোজেনিক বা চিফ কোষ থেকে হচ্ছে ক্ষরণ হয়। তাহলে হচ্ছে এই যে আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি? জাইমোজেনিক বা চিফ কোষ। ওকে, মাথায় রাখবো হচ্ছে কি পাকস্থলীর হচ্ছে মেইন কাজ কি? যে হচ্ছে পেপসিন হচ্ছে ক্ষরণ করে প্রোটিন পরিপাক করবে, তো ওটা জাইমোজেনিক বা চিফ কোষ থেকে আসে। প্রধান কাজ প্রধান কোষ থেকেই আসে।
তারপরে চলে আসো পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি। সিক্রেটিন মানে কি, সে হচ্ছে ক্ষরণ করে, সে সব কিছুই ক্ষরণ করে। তোমার হচ্ছে তোমার অগ্নাশয় রসে ক্ষরণে সহায়তা করবে, পিত্তরস ক্ষরণে সহায়তা করবে, সে সব রস ক্ষরণে সহায়তা করে, তবে গ্যাস্ট্রিক রস ক্ষরণে সে হচ্ছে বাধা দেয়। তাহলে দেখুন সুন্দর করে বলা আছে, সে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে। নাম সিক্রেটিন, শুধু একটাই সে হচ্ছে বাধা দেয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক রস ক্ষরণে বাধা দেয়। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষের কাজ হচ্ছে ভাইয়া মিউকাস ক্ষরণ করা। গবলেট কোষের কাজ হচ্ছে কি মিউকাস ক্ষরণ করা। এটা কোথায় পাওয়া যায়? মিউকোসা। এটা কিন্তু একবার মেডিকেলে আসছে, খুবই স্ট্যান্ডার্ড এবং ভালো একটা কোয়েশ্চেন এটা। ওকে, তারপরে চলো আমরা যদি যাই, মানবদেহের কোনটি সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? সেরোটোনিন ক্ষরণ করে অনুচক্রিকা। সেরোটোনিনের কাজ কি হয় ভাই? দেখো, যে যদি এটা তোমার হইতেছে একটা রক্তনালী হয় এবং রক্তনালীটা যদি হচ্ছে দেখা গেছে এই জায়গাতে এরকম হচ্ছে ছিদ্র হয়ে গেছে বা কেটে গেছে, তখন সেরোটোনিন এসে কি করে, এই রক্তনালীটাকে এভাবে এসে সে সংকুচিত করে দেয়। রক্তনালীটা যখন এইভাবে হচ্ছে সংকুচিত হয়ে যায়, তখন জিনিসটা কি হয়ে যায় বলো তো দেখি? তখন জিনিসটা আমার এখানে রক্ত চলাচল কমে যায়, বন্ধ হয় না, কমে যায়, তখন রক্তক্ষরণের পরিমাণটাও কমে আসে। তারপরে চলে আসো, কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? তাহলে তোমার মাথায় রাখতে হবে অলওয়েজ ডায়াস্টল দীর্ঘস্থায়ী। হয় এই ডায়াস্টল নাহলে এই ডায়াস্টল, হয় অলিন্দ নাহলে নিলয়ের। দেখো অলিন্দ ভাই কোত্থেকে রক্ত নিচ্ছে? পুরো বডি থেকে রক্ত নেয়। নিলয় কোত্থেকে নেই? শুধু অলিন্দ থেকে রক্ত নিতেছে, ঠিক আছে? তাহলে অলিন্দের ডায়াস্টল টাইমটা কিন্তু অনেক বেশি, 0.7 সেকেন্ড। নিলয়ের ডায়াস্টলে কতক্ষণ লাগে? 0.5 সেকেন্ড টাইম দরকার পড়ে। তাইলে এই হইতেছে হচ্ছে আমাদের টাইম। ওকে, এরপরে চলো আমরা যাই হইতেছে হচ্ছে সামনের দিকে। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টি কাজ থাকে না? সেটা হইতেছে হচ্ছে কি বলো দেখি ভাইয়া? অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, ওদের মধ্যে 3টা কাজ থাকে না। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। কপাটিকার গঠন এগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের মধ্যেও আসে, মেইনলি আসে কপাটিকার অবস্থানের কাজ, তবে গঠনগুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করে এটা পড়ে রাখবা। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাই হইতেছে যে সামনের দিকে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হলো মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কতক্ষণ? এটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা জিনিস পড়ে রাখবা। তোমাদের বইতে এগুলো এখন দেয় না, একটা হলো রক্তক্ষরণকাল আর একটা হলো রক্ততঞ্চনকাল। এবং ঝামেলার ব্যাপার হলো প্রত্যেক এডিশনেই হয় জিনিসগুলো অ্যাড করে নিলে বাদ দেয় অথবা চেঞ্জ করে। তো আমাদের লাস্ট এডিশনে রক্তক্ষরণকালের টাইম দেওয়া ছিল 1 থেকে হচ্ছে 4 মিনিট, তো এটা একটু মাথায় রাখবা। সিউডোসেলুমেট প্রাণী কোনটি? সিউডোসেলুমেট হয়েছে কারা বলো তো দেখি ভাইয়া? সিউডোসেলুমেট হলো নেমাটোডা। তাহলে দেখো এখানে হচ্ছে কে আছে নেমাটোডার মধ্যে? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, ঠিক আছে? তাহলে এটা তোমার এখান থেকে মাথায় রাখতে হবে। কয় সপ্তাহ ভ্রূণ থেকে কয় সপ্তাহ বয়স থেকে মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? শুরু হচ্ছে 23 সপ্তাহ থেকে। আর 24 সপ্তাহ থেকে তোমার কি জানতে হবে? 24 সপ্তাহ থেকে জানতে হবে যে এই জায়গাতে তোমার হচ্ছে তাকে স্বাধীন অস্তিত্বের সত্ত্বাধিকারী বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা যদি হইতেছে হচ্ছে যাই, অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব কত? আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, অ্যালভিওলাসের ব্যাস কত? প্রাচীরের পুরুত্ব 0.1 মাইক্রোমিটার আর ব্যাস হলো 0.1 মিলিমিটার। খেয়াল করে ব্যাসার্ধ দিলে কত হবে? 0.05 মিলিমিটার, খেয়াল রেখো এটা। ওকে, আচ্ছা, তারপরে চলো প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ কোয়েশ্চেন, 0.4%। ওকে, আচ্ছা, এরপর চলে আসো কোনটি প্যারানাসাল সাইনাস না? প্যারানাসাল সাইনাস হলো ভাইয়া ফেমস, FEMS। কি কি সাইনাল থাকে? ফ্রন্টাল, এথময়েডাল, ম্যাক্সিলারি আর হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস। তাহলে অক্সিপিটাল সাইনাস বলে কিন্তু কোনো সাইনাস নাই, তাহলে এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলো মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে, এগুলো তো ধরো বোঝানোর কিছু নেই। মুখমণ্ডলীয় অস্থি থেকে কয়টা? 14টা, ঠিক আছে? তারপর চলে আসো জিফয়েড প্রসেস কোথায় থাকে? জিফয়েড প্রসেসটা থাকে গিয়ে হলো আমাদের হচ্ছে স্টারনামের একটা পার্ট। স্টারনামের 3টা পার্ট থাকে, এই যে মেনোব্রিয়াম, বডি আর এখানে কি থাকে বলো তো দেখি? জিফয়েড প্রসেস। মেনোব্রিয়াম, বডি আর এখানে কি থাকে? জিফয়েড প্রসেস। তাহলে এখান থেকে হবে হচ্ছে কি কারেক্ট অ্যান্সার হবে স্টারনাম। ওকে, তারপরে চলো আমরা যাই, চলনের সময় হাঁটু ভাঁজ করে কোন মাংসপেশি? চলনের সময় হাঁটু ভাঁজ করা হচ্ছে বাইসেপস ফিমোরিস, ঠিক আছে? চলনের সময় হাঁটু ভাঁজ করে কে বলো তো দেখি ভাইয়া? বাইসেপস ফিমোরিস। আর মাথায় রাখবা হাঁটু প্রসারণের জন্য যারা কাজ করে, ঠিক আছে, প্রসারণ পেশি যারা আছে, এক্সটেন্সর যারা আছে, তার আমরা মনে রাখি হচ্ছে এভাবে: একটা রেকটাস, 3টা ভাস্টাস। একটা রেকটাস ফিমোরিস আর 3টা ভাস্টাস। ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটেরালিস, ইন্টারমিডিয়াস, এগুলো হচ্ছে প্রসারণ করে। এগুলো ছাড়া বাকি দেখবা হচ্ছে তোমাদের বইয়ে কি আছে? বাইসিস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডোনোসাস, গ্যাস্ট্রোকনোমিয়াস, এগুলো হইতেছে কি সংকোচন করে। ওকে, তাইলে আমি হইতেছে এটা হচ্ছে লিখে দিই, এটা হলো প্রসারণ পেশি। ওকে,
এরপর চলে আসো নারী দেহে দুইটি এক্স ক্রোমোজোমের একটি কিংবা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে কোন রোগ হয়? টার্নার সিনড্রোম। এটা দেখো তোমাদের বইটা চার্টই আছে, ওটা মুখস্থ করতে হবে। ওকে, তারপরে দেখো নিচের কোন ধরনের মিলনে পুত্র সকল সন্তানের বর্ণান্ধ হয়? তাহলে ভাইয়া দেখো জিনিসটা কেমন হয়, আমি যদি এখানে বাবার যে হচ্ছে ক্রোমোজোমগুলো নিই, বাবার কি ক্রোমোজোম থাকে এক্স আর ওয়াই, তাহলে এই দিক দিয়ে যদি আমরা এরকম ঘর করি এক্স আর ওয়াই, আর এই থেকে আমরা যদি মায়ের কথা চিন্তা করি যে মা কি কি দিতে পারে, মা দুইটাই হইতেছে এক্স দেয়, তাহলে ছেলে কারা হয়? ছেলে হয় বাবা যেখানে এক্স দিছে, সরি বাবার যে এখানে ওয়াই দিছে, এগুলো হচ্ছে ছেলে হয়। তাহলে ছেলে বর্ণান্ধ হবে কি হবে না টোটালি ডিপেন্ড করে কার উপরে? এই যে মায়ের যে এক্সগুলো আছে এগুলোর উপরে, ঠিক আছে? তাহলে ছেলে কখন বর্ণান্ধ হবে? মা যদি হইতেছে যদি বর্ণান্ধ হয় তখন ছেলেগুলো বর্ণান্ধ হয়। তাহলে পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ হলে ছেলে কি হবে? বর্ণান্ধ হবে। ওকে, তারপর চলো আমরা যাই মানুষের জন্মগত মুখ বধিরতা কিসের উদাহরণ? এটা খুবই ইম্পর্টেন্ট, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আমরা দেখছি দুইটাই যদি হইতেছে প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন হচ্ছে এই এপিস্টেসিসটা কাজ করে, এটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এরপর চলে আসো নিচের কোন বৈশিষ্ট্যটি পলিজেন দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে দেখবা দেয়া আছে যে উচ্চতা, গায়ের রং, ঠিক আছে, বুদ্ধিমত্তা, তারপরে দেয়া আছে যে হচ্ছে গমের বর্ণের, দানার বর্ণের রং, গরুর দুধের বর্ণের রং, এগুলো হচ্ছে সব পলিজেনিক ইনহেরিটেন্স দিয়ে। তোমাদের বই আকৃতির কথাটা এরকমভাবে ডিরেক্টলি হচ্ছে বলা নেই, ঠিক আছে, আবার বুদ্ধিমত্তাও তেমন বলা নেই, তো এটাও কিন্তু আবার হইতে পারে, ঠিক আছে? যতদূর মনে পড়ে লেটেস্ট এডিশনে বুদ্ধিমত্তা দেখি নাই, তো এই দুইটা যে কোনোটাই হইতে পারে। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা চলে আসি যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলে? তাকে বলে হাইপোস্টেটিক জেন। আর যে হচ্ছে বাধা দেয় তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে আমরা এপিস্টেটিক জিন। ওকে, কোন কোষে লেসো থাকে? লেসো তো হচ্ছে জানো নিউরোসাইটের মধ্যে থাকে, এই যে এরকম একটা নিউরোসাইটের ভেতরে কি থাকে, ওর এরকম কোণের মধ্যে এরকম পেঁচানো হচ্ছে একটা লেসো কোষ থাকে, লেসো কোষ না লেসো নামক একটা সুতা থাকে। মানুষের ডিম্বাণুর নিউক্লিয়াসে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, তাহলে এখানে সেক্স ক্রোমোজোম তুমি কয়টা পাবা? সেক্স ক্রোমোজোম তুমি হচ্ছে একটাই পাবা। ওকে, একটা করে হচ্ছে এক্স থাকে। এরপর চলে আসো অস্থির মাতৃকাকে কি বলে? অস্থির মাতৃকাকে বলে অস্টিন, আর তরুণাস্থির মাতৃকাকে হচ্ছে কি বলে ভাইয়া? বলে হচ্ছে কন্ড্রিন। ঘাসফড়িংয়ের উদরে কয়টি স্পাইরাকল থাকে? ঘাসফড়িংয়ের টোটাল স্পাইরাকল হচ্ছে ভাইয়া 10 জোড়া, 2 জোড়া বক্ষে, 8 জোড়া হচ্ছে উদরে, আবার এই জোড়াকে 2টা ভাগে ভাগ করা হয়, 4 জোড়া দিয়ে সে করে হইতেছে প্রশ্বাস, আর পরের 6 জোড়া দিয়ে করে নিঃশ্বাস। তোমরা উদর বক্ষের পার্টটা দেখা যায় ঠিকঠাক মতো মিলাইতে পারো, প্রশ্বাস নিঃশ্বাসটা প্যাচ লাগাও, তাহলে এটা মাথায় রাখবো হচ্ছে উদরে কয়টা স্পাইরাকল থাকে? 16টা। এরপর চলে আসো ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? এটা তোমার মাথায় রাখতে হবে যে ফুসফুসের লোব কয়টা, ডান আর হইতেছে কি বাম। লোব এখানে থাকে 3টা, এখানে থাকে 2টা। তারপর যদি চলে আসি সেগমেন্ট বা খণ্ডের কথা যদি এখানে বলা হয়, এখানে থাকে 10টা খণ্ড, এখানে থাকে 8টা খণ্ড, তাহলে ডানে হয়েছে কয়টা খণ্ডে বিভক্ত হয়? 10টা খণ্ডে বিভক্ত হয়। এক ধরনের আনুবীক্ষণিক অণুজীব আমাদের ত্বকে লাল গোলাকার র্যাশ সৃষ্টির জন্য দায়ী, ঠিক আছে? লাল গোলাকার র্যাশকে তৈরি করেছে ছত্রাক, ওই যে হচ্ছে দাঁত রোগের কথা এখানে তোমাদেরকে বলছে, টিনিয়ার কথা বলছে, তো এটা তোমাদের হইতেছে কি বলা যায়, তোমাদের শর্ট সিলেবাস এটা ছিল না। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা করে 0.15 থেকে 1.2%, এটাও তোমাদের হচ্ছে ইয়া থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কি যেন হচ্ছে বলে ওই যে কোষ শ্বসন থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, কোষ শ্বসনের লিপিড পার্টটাতে এটা তুমি পাবা। এখন তাহলে ভাইয়া যে বাইরে থেকে কেন হচ্ছে তাহলে কোয়েশ্চেন দিলেন? বাইরে থেকে কোয়েশ্চেন দেওয়ার কারণ হয়েছে যে তুমি দেখবা অনেক সময় যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বলে দেখবা অ্যাডমিশন টেস্টে কখনো কখনো তোমার এরকম করে, বলে যে শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন হবে, কিন্তু কোয়েশ্চেন শর্ট সিলেবাস থেকে করে না। কিছু কিছু ভার্সিটিতে কিছু কিছু সাবজেক্টে এই কাজ করে, সব জায়গা থেকে কোয়েশ্চেন দেয়। তো এটা তোমাদেরকে একটু ফেস করার জন্য তখন কি করবা? তখন কিছুই করবা না, তখন মন খারাপও করবে না। এই যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা, এটা যেমন হচ্ছে তুমি যেমন শর্ট সিলেবাসে পড়ো নাই, বা এই যে এই জিনিসটা তুমি যেমন শর্ট সিলেবাসে পড়ো নাই, এটা কেউই শর্ট সিলেবাসে পড়ে নাই, কথা বুঝতে পারছো? তো এটা মাথায় রাখবা যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন কঠিন হওয়ার জন্য যে হচ্ছে তোমার খুব বেশি লস হবে এরকম না, কারণ ম্যাক্সিমাম কঠিন প্রশ্ন পারবে না, বড় হয়তো তুমি ফার্স্ট হতে পারবে না, টপ 10-এ থাকতে পারবে না, কিন্তু তোমার কি লাগবে? চান্স লাগবে ভাইয়া। মানুষজন যারা হইতেছে এই কথাগুলো দেখা যায় যারা টপার তাদের জন্য মেনলি, যে চান্স মিস হয় তাদের এই কারণে তারা ফার্স্ট হতে চায়, দেখা যায় ফার্স্ট হয়ে গিয়ে মাথার মধ্যে একটা এক্সট্রা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, যেটা হচ্ছে ফুলফিল করা অনেক কঠিন হয়ে যায়। আমি ধরো হচ্ছে সেম রকমের ঝামেলাতে পড়ছিলাম অ্যাডমিশন টেস্টের টাইমটাতে। তো তোমাদের জন্য যেটা রিকোয়েস্ট থাকবে, ফার্স্ট হয়ে যাওয়ার দরকার নেই ভাইয়া, তুমি যদি খুব ভালো একটা মার্ক পাও, ভালো একটা পজিশন পাও, এটা টার্গেট করে আঁকাবা। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা সামনে দিকে যাই, কোন অঙ্গাণু থেকে অঙ্গাণু তৈরি হয়? তাহলে এখানে দুইটা যে জিনিস থেকে অঙ্গাণু তৈরি, এটা হচ্ছে গলগি বডি, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দুইটাই কিন্তু কিসে হেল্প করে বলতে ভাই? দেখি, তোমার লাইসোজোম তৈরিতে হেল্প করে। তোমাদের বই ডিরেক্টলি হইতেছে ইয়ার কথা বলা, যে হচ্ছে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলে, আবার ইনডিরেক্টলি কিন্তু গলগি বডিও তৈরি করে, তাহলে খেয়াল রাখবা। তো ডিরেক্টলি বললে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম আগে আসবে আর কি। পার্টেক্স তৈরিতে ব্যবহৃত হয় আখ, ঠিক আছে, এটা পার্টেক্স যেটা মানে তারা ভালো বলতে পারবে। ডিএমিনেশন প্রক্রিয়া কোথায় হয়? মাথায় রাখবা তোমাদের, এটা তো খুব ভালো কোয়েশ্চেন, যদি এরকম কোয়েশ্চেনটা হয় ইউরিয়া কোথায় তৈরি হয়, তোমরা 90% এটা ভুল অ্যান্সার দাও যে ইউরিয়া একটা বর্জ্য পদার্থ নিয়ে কে কাজ করে? কিডনি। তোমরা সবাই অ্যান্সার দাও যে ইউরিয়া হচ্ছে কোথায় তৈরি হয়? বৃক্কে। কিন্তু বৃক্কে না, ইউরিয়া তৈরি করে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ। ইউরিয়াটা কে তৈরি করে? তৈরি করে যকৃৎ। আরও অনেক নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ আছে, আরও অনেক জায়গা থেকে আসতে পারে, কিন্তু ইউরিয়াটা মেইনলি কে তৈরি করে? যকৃৎ। এটা তোমাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। গিজার্ডের কাজ কি? ওই যে ঘাস ফড়িংয়ের দাঁত দেখছো তো, ছোট ছোট দাঁত, এদের সাথে ভালো করে চাবাইতে পারে না খাবার, তাহলে খাবারটারে ঘাসটা ভালো করে চাবাইতে হবে। সে কোথায় চাবায়? এই খাদ্যবস্তু চূর্ণ করে গিজার্ডের মতো। দেখবা তোমাদের বইয়ের ছবি আছে এরকম করে দাঁতের মতো, এরকম করে সে হচ্ছে এটা চূর্ণ করে। মানুষের কবজিতে হাড়ের কথা সংখ্যা কয়টা? ঠিক আছে, এটা তো তুমি হচ্ছে জানো যে হচ্ছে আমাদের কার্পাল কতগুলো থাকে? 8টা। টার্সাল কতগুলো থাকে? হ্যাঁ, 7টা। টার্সাল থাকে 7টা, কার্পাল থাকে 8টা। কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? ডিউডেনাম, যে জন্য এর অংশ তুমি জানো। এখানে প্যাচ লাগে ইলিয়াম। দেখো একটা ইলিয়ামের মধ্যে স্পেলিংয়ে আই আছে, এটার মধ্যে ই আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের বইয়ের মধ্যে দেখছি এটা আবার পার্থক্য আকারে দিছে, আমার কাছে এটা খুব ভালো লাগছে নতুন এডিশনে দেখে। তাহলে এই ইলিয়াম যেটা হচ্ছে দেখো যে পেঁচানো, ক্ষুদ্রান্তের মধ্যে পেঁচানো, তাহলে এটা ক্ষুদ্রান্তে থাকে। আর হাড্ডির মধ্যে যেহেতু আই আছে এটার মধ্যে, এখানে দেখো ই আর এখানে আই, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু একটাই। আই মানে হাড্ডি বোঝায়, তাহলে এটা হাড্ডির ইলিয়াম, ঠিক আছে, যে ইলিয়াম ইস্চিয়াম পিউবিস। রুই মাছের আইস চুন এবং কোলাজেন তন্তু দিয়ে হচ্ছে তৈরি, কথা ঠিক। এপিডার্মাল স্তর থেকে হইতেছে হচ্ছে সৃষ্ট। আচ্ছা, প্রতিরক্ষাকারী অঙ্গ তৈরি করে। এখন পর্যন্ত এই দুইটা হচ্ছে সবচেয়ে কারেক্ট বলা যায়। তোমাদের বইয়ে এইরকম একটা কথা আছে যেটা এপিডার্মাল পকেটের মধ্যে অনুপ্রবিষ্ট থাকে, ঠিক আছে, ডিরেক্টলি হইতেছে এপিডার্মাল থেকে তৈরি, এরকম যদুর মনে পড়ে কিছু বলা নাই, ঠিক আছে। তো ওই সূত্রে ধরলে আমাদের কারেক্ট অ্যান্সার হয় যে 1 আর 3। কিন্তু এটা মাথায় রেখো, এই আইসগুলা কোথায় হচ্ছে প্রবিষ্ট হয়ে থাকে? তোমার এটা হচ্ছে এপিডার্মাল একটা পকেটের মধ্যে সে ঢুকে থাকে আইসগুলা, ওকে। আচ্ছা, এরপরে দেখো এখানে হইতেছে মেইন কোয়েশ্চেন চলে গেছে। এটা যেটা এখান দিয়ে যেটা কোয়েশ্চেনটা ছিল যে অ্যালভিওলাসের কাজ কি? অ্যালভিওলাস কি কাজে হেল্প করে? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময় ঘটে, ঠিক আছে। সালফেক্টেন্ট করে না, ঠিক আছে। সে পৃষ্ঠটান বাড়ায় না, সে সালফেক্টেন্ট ক্ষরণ কমে, যেটা দিয়ে তার নিজের পৃষ্ঠটান কমে। তাহলে কারেক্ট অ্যান্সার কি বলো ভাইয়া? 1 আর 2। এরপরে চলে আসো, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো দ্বিনিষেক সংগঠিত হয় না। এটা আবৃতবীজী বৈশিষ্ট্য। শ্বাস হ্যাপ্লয়েড, এটা ট্রু। জাইলেম ফ্লোয়েম সুগঠিত নয়। হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে নগ্নবীজীতে কি হয়েছে? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, ওদের এগুলো থাকে না। আমার কারেক্ট অ্যান্সার হলো কি বলতে হবে দেখি ভাইয়া? 2 আর 3। সার্সিনেট ভার্নেশন দেখা যায় কোথায়? খুবই ইম্পর্টেন্ট। ওই কুণ্ডলিত যে কচি পাতার যে অবস্থা, মানে পাতাটাকে কিন্তু বলা ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, আর ওই যে পেঁচানোর যে অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কোথায় কোথায় দেখা যায়? টেরিস আর কোথায় দেখা যায় বলতো? সাইকাসে দেখা যায়। 1 আর 3, টেরিস আর সাইকাস, এই দুইটা জায়গাতে এটা দেখা যায়, ওকে। তারপরে চলো আমরা যাই হচ্ছে সামনের দিকে যদি আগাই, বলছে পি চিহ্নিত পদার্থটির অবস্থান কোথায়? তাহলে পি জিনিসটা কি? এই যে দেখো এখানে বলা আছে ব্লাড গ্রুপের কথা এখানে বলছে। পি এর এখানে যে বড় হাতে এ বি আর এক্স দেয়া, তাইলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কোথায় থাকে? আরবিসির প্লাজমা মেমব্রেনের মধ্যে অ্যান্টিজেনটা থাকে। তাহলে তোমার এটা মাথায় রাখতে হবে, অ্যান্টিজেন থাকে আরবিসির প্লাজমা মেমব্রেনে। অস্থির অবস্থান দেহের কোন অঞ্চলে? এই অস্থিটা। তো এটা একটা কশেরুকা, এটা আমরা বুঝতে পারছি। কশেরুকা তো অনেকগুলো আছে, বক্ষদেশীয় কশেরুকা, এই কশেরুকা, ওই কশেরুকা, অনেক টাইপের আছে, তাই না? তারপর হচ্ছে দেখো হচ্ছে কি আছে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, 5 টাইপের। এখন এটা আমরা বুঝবো কিভাবে? এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে দেখবা 5 টাইপের কশেরুকা আলাদা আলাদা বৈশিষ্ট্য দেয়, কি দেখে বুঝতে পারি। তোমরা আসলে ভাই এখন বুঝবে না, তোমাদের খালি ওয়ার্ড মুখস্থ করতে হবে। এই কশেরুকার এই ওয়ার্ড দেখে চিনি, এই শব্দগুলো মুখস্থ করতে হবে, কোন কশেরুকার সাথে কোনটা রিলেটেড। তো যখন মেডিকেলে যাবা তখন এটা দেখে শিখতে পারবা যে এখানে দেখো ছোট ছোট গোল গোল কিছু জিনিস আছে এখানে, এগুলোর নাম ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট। এই কোস্টাল ফ্যাসেট বক্ষদেশীয় কশেরুকার মধ্যে থাকে, ওকে। তারপর চলো আমরা চলে আসি, এই চিহ্নিত অংশের নাম কি? এখানে কিন্তু কোনো পত্ররন্ধ্র বলে কিছু থাকে না, এটা হচ্ছে কি বলতো দেখি? হাইড্রাথোর। হাইড্রাথোরে পত্ররন্ধ্র বলে কিছু থাকে না, কি থাকে? পানি, গহ্বর থাকে। ওই ছিদ্রটা নিচে অল্প একটু গহ্বর থাকে, যেখানে পানি জমা থাকে। বলছে যে গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে, দেখো এই ধাপে কয়টি এটিপি তৈরি হয়? এই ধাপটা হচ্ছে কি বলো দেখি? ও হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমরা 9 10-এ পড়তা গ্লাইকোলাইসিস এটিপি কয়টা তৈরি হয়? তৈরি হইতেছে হচ্ছে 8টা। এখন তো তুমি বড় হয়ে গেছো, এখন তুমি জানো এটিপি কয়টা তৈরি হয় বলো তো? 6টা, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আসে মাঝে মাঝে, কেন 6টা আসে দেখবা তোমাদের বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে। বলছে উদ্দীপকের কোন অঙ্গে প্যানেট কোষ পাওয়া যায়? এখানে প্যানেট কোষ থাকে ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র কোনটা? এটা হচ্ছে এস। প্যানেট কোষ পাওয়া যায় ক্ষুদ্রান্ত্রে, প্রেয়ার স্পেস পাওয়া যায় ক্ষুদ্রান্ত্রে। মাথায় রাখবা এই যে এই পরিপাকের চ্যাপ্টার থেকে যতগুলা কোষের নাম, যতগুলা গ্রন্থির নাম, এই কোষ আর গ্রন্থিগুলা কই থাকে, এদের কি কাজ, এই 4টা জিনিস পড়বা।
যত কোষের নাম পাবা পড়বা, যত গ্রন্থির নাম পাবা পড়বা, এগুলা কই থাকে পড়বা, এগুলা কি কাজ করে পড়বা। তাহলে কারেক্ট অ্যান্সার কি বলতো দেখি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্ত্র বা এস। বলছে আর চিহ্নিত অংশটি হতে কোনটি নিঃসৃত হয় না? তাহলে আর হইতেছে কি বলতো দেখি ভাইয়া? অগ্নাশয়। তাহলে অগ্নাশয় থেকে কি রেনিন ক্ষরণ হয়? না, রেনিন ক্ষরণ হয় কোথা থেকে? পাকস্থলী থেকে রেনিন ক্ষরণ হয়। মল্টেজ, ট্রিপসিন, লাইপেজ এগুলো হচ্ছে ধরো কোন জায়গা থেকে? এগুলো সব অগ্নাশয় থেকে ক্ষরণ হয়। বলছে উদ্দীপকের এই অংশটির আবরণী কি? তোমরা অনেকে এটা ভুল দেখাইছো, সেটা কি বলো দেখি ভাইয়া? সেটা হইতেছে হচ্ছে প্লুরা। তোমরা অনেকে এটা হচ্ছে ভুল দেখাইছো, সেটা হইতেছে কি বলো দেখি ভাইয়া? প্লুরা। তাহলে দেখো এখানে ঝামেলাটা কি হইতেছে। প্লুরার কথা যদি তুমি চিন্তা করে দেখো, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ, কিন্তু এ কি? এ হচ্ছে তোমার হচ্ছে অ্যালভিওলাস। তোমাদের বই সুন্দর করে দেবে, অ্যালভিওলাসের একটা ক্রস সেকশন দেওয়া আছে তোমাদের বই প্রস্তুচ্ছেদ, মানে বলা আসছে যে এরা ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দা দ্বারা আলাদা হয়ে থাকে বা পৃথক হয়ে থাকে বা আবৃত হয়ে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিভাবে বলতে দেখি? ট্রাবেকুলি। এই ট্রাবেকুলিটা তোমরা আরেকটা জায়গায় পাবা, সেটা হচ্ছে অস্থির গঠনের ভেতরে, ঠিক আছে? ওই যে নিরেট অস্থির যে গঠন আছে ওইখানে দেখবা, এনে খুঁজে দেখবা। আমি ওইখানে ট্রাবেকুলি কি সম্পর্কে এটা বলবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা খুঁজে বের করবা। তারপর চলে আসে উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য। ওয়াই কোনটা? আচ্ছা, ওয়াই হয়ে যাচ্ছে যে আলাদা একটা বৃত্তাকার ডিএনএ আছে, এটা বৃত্তাকার ছোট ডিএনএটার নাম কি? প্লাজমিড। প্লাজমিড তো হচ্ছে ছোট, তাহলে এখানে স্বল্প সংখ্যক জিন থাকে। এটা তোমরা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারে পড়ছো, এটা স্ববিভাজন ক্ষমতা আছে ওর। আর এখানে প্লাজমিড দিয়ে আমরা কিন্তু দেখছি জিন প্রকৌশলে এটা ব্যবহার হয়, এটা সেই ধরো হচ্ছে আমরা শুরু থেকে হচ্ছে এটা পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখানে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হলো এ। এরপর চলে আসো উদ্দীপকের ফুল। উদ্দীপকের ফুলে দেখো তো কি বলছে? বৃত্তাংশ 5টা, ঠিক আছে, যুক্ত। এই যে এগুলো হচ্ছে উপবৃত্ত, এগুলো হচ্ছে বৃত্তি, 5টা যুক্ত। পুংকেশী দললগ্ন, এটাও ঠিক আছে। অমর বিন্যাস মুক্ত কেন্দ্র, এটা না, এটা কিন্তু হচ্ছে কি বলতো দেখি? এটা হচ্ছে অক্ষীয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হলো 1 আর 2।